আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আহ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। জাস্ট 10 PM আমরা শার্প 11টায় ছাড়বো। 11টার পরে যাব না, দরকার হলে 5 মিনিট 7 মিনিটস আগে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ। আহ, আপনাদের অ্যাজ মাই কনসার্ন, আপনাদের জেনারেল ব্যাংকিং, ক্যাশ, ক্লিয়ারিং, মানি লন্ডারিং এর পার্টটা কমপ্লিট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। এই চারটা পার্ট মিলিয়ে আমাদের কিছু এমসিকিউ এর একটা টার্ম আছে, এমসিকিউ নিয়ে আমি কাজ করছি। আমি একটা এমসিকিউ শিট আপনাদের সাথে শেয়ার করবো, চারটা পার্ট নিয়ে যে এমসিকিউ গুলি থাকে সেই এমসিকিউ গুলি নিয়ে আমি একটা শিট শেয়ার করব। আর চারটা পার্টের মধ্যে ক্যাশ নিয়ে কোনো কেস স্টাডি থাকবে না, মানি লন্ডারিং নিয়ে কেস স্টাডি থাকবে, ক্লিয়ারিং নিয়েও কেস স্টাডি থাকবে না। সো জেনারেল ব্যাংকিং এবং মানি লন্ডারিং নিয়ে কয়েকটা স্যাম্পল বেসিস কেস স্টাডি আপনাদের শেয়ার করবো, অর্থাৎ কেস স্টাডির একটা শিট এবং এমসিকিউর একটা শিট আপনাদের সাথে শেয়ার করব আপনাদের রিভিউর জন্য। ইন দ্য মিন টাইম, চ্যানেল ব্যাংকিং এ আমরা যে শিটগুলি শেয়ার করেছি, ইন টোটাল যতগুলি ক্লাসের রেকর্ডিং আছে সবগুলি ক্লাস সিনোপসিসগুলি আপনাদের জন্য প্রিপারেশনের রিডিং ম্যাটেরিয়ালস, এবং এইগুলি ঠিকঠাকভাবে ফলো করলে আপনাদের আশা করছি মোটামুটি পরীক্ষায় কনসেপ্ট বেস ইস্যু যেগুলি থাকবে, অথবা উম, আহ, একদম স্পেশাল যে জিনিসগুলি লিখতে হবে, আশা করছি আপনাদের গ্রিপের মধ্যেই থাকবে ইনশাল্লাহ। আজকে আমরা ফার্স্ট টাইম ক্রেডিট নিয়ে কাজ করব, ক্রেডিট অ্যানালাইসিস নিয়ে কাজ করব, ক্রেডিটের মানে ইস্যুসগুলি নিয়ে কাজ করব। সো ক্রেডিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্রেডিটের প্রোফাইলটা থাকে না, অর্থাৎ ক্রেডিট পরীক্ষার মধ্যে থাকে না। বাট আমাদের 28 তারিখে যাদের পরীক্ষা আছে, 28 তারিখের পরীক্ষার মধ্যে ন্যাশনাল ব্যাংক আপনাদের তো ক্রেডিট পার্টটা আছে, আপনাদের ক্রেডিট পার্টটা ডিসকাশনে থাকবে। ইউসিবিএল পরের মাসের পরীক্ষা, তাদের ক্রেডিট পার্ট আছে। মার্কেন্টাইল ব্যাংকের স্পেসিফিক জোন বাদ দিলে অন্য অংশে ক্রেডিট পার্ট আছে। আর অন্য ব্যাংক যারা আছে, ট্রাস্ট ব্যাংক ডেফিনেটলি ক্রেডিট পার্ট, বড় ভলিউমের ট্রাস্ট ব্যাংকে ক্রেডিট পার্ট থাকে। সিটি ব্যাংক বড় ভলিউমে ক্রেডিট পার্ট থাকে, ক্রেডিট পার্টকে প্রায়োরিটি দেওয়া হয়। সো ক্রেডিট পার্ট, অ্যাপার্ট ফ্রম ইউর রিটেন এক্সাম, ক্রেডিট পার্টের ফাউন্ডেশনটা ক্লিয়ার থাকাটা আপনার জন্য খুব জরুরি। যেহেতু আপনি ব্যাংকার, টুডে আর টুমোর আপনি হয়তো এখন ক্রেডিটে কাজ করছেন না, কয়দিন পরে ক্রেডিটে কাজ করতে হইতে পারে। বাট ক্রেডিটটা যদি আপনার জানা থাকে, এইটা আপনার জন্য সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট হবে, সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট। বিকজ ক্রেডিটটা আপনাকে অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি সুবিধা প্রদান করবে, এটা এটা আপনার জন্য সবচেয়ে সবচেয়ে বেনিফিশিয়াল। ক্রেডিটটা যদি আপনি ঠিকঠাকভাবে কাভার করতে পারেন, তাহলে আহ, মানে এটা আপনাকে মানে এমন ভাবে প্রিভিলেজ করবে যেটা আপনি হয়তো মানে নর্মাল ওয়েতে চিন্তা করতে পারেননি। সো ক্রেডিটের ইস্যুটা খুব ইম্পর্টেন্ট। আমরা অন্য সময় ক্রেডিটের অনেক বেশি, 10টার মতো ক্লাস থাকতো ক্রেডিটের, তো এখন আমরা ক্রেডিটের ক্লাসটাকে একটু কমিয়ে নিয়ে আসবো। যে ইস্যুসগুলি খুব ইম্পর্টেন্ট, যে ইস্যুসগুলি না জানলেই নয়, ওই ইস্যুসগুলিকে আমরা প্রথমে কভার করার চেষ্টা করব। যে ইস্যুসগুলি খুব বেশি ইম্পর্টেন্ট না, ফাউন্ডেশনের জন্য দরকার নাই, মোটামুটি একটা কনসেপ্ট থাকলে হবে, সেই জায়গায় কিছু মাইনর টপিকসকে আমরা স্কিপ করব। সো যেহেতু প্রথম ক্লাস, আমরা আসলে ক্রেডিটে আমাদের আসলে হয় কি, এটার একটা স্পেসিফিক প্রসেস ফ্লো আছে। এই প্রসেস ফ্লোটা আমরা সবার আগে বোঝার চেষ্টা করব। এখানে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা শিট ওপেন করেছি যেটার মধ্যে হাইলাইটেড পয়েন্ট 10টা পয়েন্ট, সাবসেটের আরো অনেকগুলি পয়েন্ট আছে। যদি সবগুলি মিলিয়ে আমি যোগ করি, এখানে প্রায় 24টা পয়েন্ট আছে, অর্থাৎ 24 থেকে 25টা পয়েন্ট আছে ক্রেডিটে। আপনি এই 24টা বা 25টা পয়েন্টের ফ্লো চার্টটা যদি কখনো আপনি মাথায় সেট করতে পারেন, তাহলে সেইটা আপনার জন্য বেনিফিশিয়াল। মানে এটাই হচ্ছে আসলে ক্রেডিট, এটা হচ্ছে টোটাল ক্রেডিট প্রসেস। সো এই ক্রেডিট প্রসেসের টোটাল ফ্লো চার্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো, শুরু থেকে একদম কোথা থেকে আসলে কি হয়, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে যাব। খুব কঠিন মুডে পড়াবো না, মানে আমরা ক্রেডিটে যারা না, তাদের জন্য ক্লাসটা এনজয়েবল হবে, কিন্তু মনোযোগ দিতে হবে। আমরা মনে রাখতে হবে আমি আসলে প্রসেসটা কি বলার চেষ্টা করছি এবং আমি কি বোঝানোর চেষ্টা করছি। যারা ক্রেডিটে আছেন ডেফিনেটলি দে উইল দে আর ভেরি ওয়েল নোন অ্যাবাউট দ্য প্রসেস ফ্লো অফ ক্রেডিট, আসলে কোনটার পরে কি হয়। তারপরে আমাদের মনে হয় এই ডায়াগ্রামটা, এই প্রসেসটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের মানে ক্রেডিট প্রসেস বা ক্রেডিটের টোটাল অ্যাক্টিভিটিসটা আমার মাথায় ইজিলি থাকবে।
প্রথমে যে কোনো ক্রেডিট বা লোন দেওয়ার ক্ষেত্রে সবার আগে আসে আমরা আসলে কয় ধরনের ক্রেডিট দেখতে পাই আমাদের মার্কেটে, আমাদের বাংলাদেশের প্র্যাকটিসে আমরা কয় ধরনের ক্রেডিট দেখতে পাই। বিভিন্ন ধরনের ক্রেডিট আমরা দেখতে পাই। ফান্ডেড ক্রেডিট আছে, নন ফান্ডেড ক্রেডিট আছে, তারপরে হচ্ছে নর্মাল ক্রেডিট আছে, ক্রেডিট অ্যাডভান্স আছে, ক্রেডিট অ্যাডভান্সের মধ্যে পার্থক্য আছে। তারপরে ফান্ডেড ক্রেডিটের মধ্যে অনেকগুলি আবার পার্ট আছে, নন ফান্ডেড ক্রেডিটের মধ্যে আবার অনেকগুলি পার্ট আছে। তারপরে স্পেশাল ক্রেডিট, কিছু ক্রেডিটের ক্রাইটেরিয়া আছে, যেমন সিএমএসএমই। একটা সিএমএসএমই বলতে এক ধরনের বিশেষ ধরনের ক্রেডিট ফ্যাসিলিটিস বা ক্রেডিট এক্সপোজার আছে। সো টাইপস অফ ক্রেডিট মানে যত ধরনের ক্রেডিট আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্রাইভেট এবং কমার্শিয়াল এবং গভর্নমেন্ট ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে যত ধরনের ক্রেডিট অ্যাপ্রুভাল করে, যত ধরনের ক্রেডিট ফ্যাসিলিটিস কাস্টমারকে প্রোভাইড করে, সকল ক্রেডিট ফ্যাসিলিটিসগুলিকে অ্যাকোমোডেট করে টাইপস অফ ক্রেডিটে আমরা ডিসকাস করেছি। মানে আমাদের যে সিনopসিসটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে উম, দেওয়া আছে। সো টাইপস অফ ক্রেডিটে আমি মিস্টেকেনলি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাদেরকে ক্রেডিটের যে শিটটা শেয়ার করেছি, সম্ভবত এই শিটটা আপনাদের জন্য একটু বার্ডেন হয়ে যাবে। আমরা অন্য একটা শিট শেয়ার করব, আজকে দেখাচ্ছি আমি। আমি গ্রুপে দিয়ে দিব অন্য একটা শিট, যেখানে এটাকে আরেকটু ভ্যারাইটি করে উপস্থাপন করা হয়েছে। সেই শিটটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। সো প্রথম পার্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট নিয়ে ডিসকাশন। বিভিন্ন ধরনের ক্রেডিট আছে। কনসাইনমেন্ট ক্রেডিট, ব্রিজ ফাইন্যান্সিং, তারপরে হচ্ছে ফান্ডেড ক্রেডিট, নন ফান্ডেড ক্রেডিট, সব ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট আছে। সিএমএসএমই ক্রেডিট আছে। এসএমই, এসএমই বলতে কি বোঝায়, সিএমএসএমই বলতে কি বোঝায়, এদের ডিস্টিং ডিফারেন্সের ইস্যু আছে। এগুলি নিয়ে হচ্ছে প্রথম প্লট, অর্থাৎ কয় ধরনের ক্রেডিট বাংলাদেশ থেকে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ক্রমে আমরা ডিসবার্স করতে পারি, সকল ক্রেডিটগুলিকে আমরা যেখানে একসাথে অ্যাকুমুলেট করব, সেই জায়গাটার নাম হচ্ছে টাইপস অফ ক্রেডিট। এটা হচ্ছে ক্রেডিটের সবার আগে আমার ফাউন্ডেশন বোঝা যায়। কয় ধরনের ক্রেডিট আছে সেগুলি যদি না বুঝি, তাহলে ক্রেডিটের অন্য কাজগুলি আমি আসলে প্রপার ওয়েতে বুঝতে পারবো না। 2 নম্বর হচ্ছে প্রিন্সিপালস অফ সাউন্ড লেন্ডিং ইন বাংলাদেশ। আমাদের দেশে সাউন্ড লেন্ডিং মানে ভালো ল্যান্ডিং করার, ভালো ঋণ দেওয়ার প্রিন্সিপালস গুলি কি কি আমাদের দেশে ওভারঅল সকল ব্যাংকের জন্য। মানে এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল যে আমাদের দেশে ভালোভাবে মানে স্ট্যান্ডার্ড ওয়েতে সাউন্ড ল্যান্ডিং প্রসেস বা পলিসি কি, সাউন্ড ল্যান্ডিং প্রসেস বা পলিসিটা কি, সেইটা হচ্ছে আমাদের 2 নম্বরের আলোচনার বিষয়। যে সাউন্ড ল্যান্ডিং করতে গেলে আমার কোন কোন জায়গাটাকে দেখতে হবে, কোন কোন প্রিন্সিপালস গুলি দেখতে হবে, এবং এটা সকল ব্যাংকের জন্য প্রায় ইউনিভার্সাল। 3 নম্বরে হচ্ছে ওকে সাউন্ড ল্যান্ডিং প্রসেস আমি বাংলাদেশে দেখলাম, বা সাউন্ড ল্যান্ডিং প্রসেস দেখলাম, দেখার পাশাপাশি আরেকটা জিনিসও এখানে দেখা হয়, সেটা হচ্ছে সাউন্ড ল্যান্ডিং প্রসেস অ্যান্ড ক্রেডিট প্ল্যান। অর্থাৎ আপনার ব্যাংকের ক্রেডিট প্ল্যানটা কি, মানে আইদার আপনি কি কর্পোরেট ব্যাংকিং নিয়ে ডিল করেন, নাকি আপনি এসএমই ব্যাংকিং নিয়ে ডিল করবেন, নাকি রিটেল ব্যাংকিং নিয়ে ডিল করবেন, নাকি কম্বাইন্ড ব্যাংকিং নিয়ে ডিল করবেন। এটা এক এক ব্যাংকের এক এক রকম পলিসি আছে। যেমন ইবিএল একরকম ব্যাংকিং করে, ব্র্যাক ব্যাংক আরেক রকম ব্যাংকিং করে, সিটি ব্যাংক আরেক রকম ক্রেডিট প্ল্যান নিয়ে ব্যাংকিং করে। সো আপনার ব্যাংকের ডেফিনেটলি ক্রেডিটের একটা স্পেসিফিক প্ল্যান আছে। এটা হাইব্রিড হতে পারে, যে সকল প্রোডাক্টকে অ্যাকুমুলেট করে, অথবা এটা হতে পারে যে কনসেন্ট্রেট অ্যাবাউট কর্পোরেট কাস্টমার, যে ওরা রিটেলটা করে না। যেমন আমাদের ব্যাংকে রিটেল আমরা করি না, আমরা কর্পোরেট ব্যাংকিংটা করি। সো অনেক ব্যাংকই আছে যারা কর্পোরেট ব্যাংকিং শুধু করে, রিটেল অন্যান্য পার্টগুলি করে না। আবার অনেক ব্যাংক আছে কর্পোরেট ব্যাংকিং এর ভলিউমটা কম রাখে, রিটেল এবং এসএমই ব্যাংকিংটা বেশি করে। আবার অনেক ব্যাংক আছে সবগুলিকে একত্রে মিলিয়ে ব্যাংকিং করে, যে কোনো কাস্টমারকে ছাড়া যাবে না। সো আপনার ব্যাংকের ক্রেডিট প্ল্যানটা কি, এবং ওভারঅল আমাদের দেশে ক্রেডিট ল্যান্ডিং এর ক্ষেত্রে কোন কোন প্রিন্সিপালগুলি দেখতে হয়, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর আলোচনার বিষয়। 3 নম্বর, বড়োয়ার সিলেকশন। ডেফিনেটলি আপনি যাকে লোন দিবেন সে আসছে আপনার কাছে ফাইল নিয়ে, আপনার পলিসি টলিসি দেখার পরে সে আপনার কাছে ফাইল নিয়ে আসছে। এখন আপনি তাকে অ্যানালাইসিস করবেন, এইটা ধরেন আমাদের 4 নম্বর পার্টে যখন আছে, এটা এখানে না থাক, এটা এখানে আমরা পয়েন্ট আউট করেছি। বড়োয়ার সাহেব, অর্থাৎ যিনি আপনার কাছ থেকে লোন নেবেন, তিনি আপনার কাছে আসছেন। আসার পরে তাকে এখন আপনি লোন দিবেন। এখন আপনি তাকে ক্রাইটেরিয়ার মধ্যে ফেলবেন, তাকে আসলে লোন দেওয়া যাবে কিনা, এর আচরণ কেমন, এই আগের ব্যাংকে যদি কোনো লোন নিয়ে থাকে সেই লোন হিস্ট্রি কেমন, তার বিহেভিয়ার কেমন, অর্থাৎ বড়োয়ারটা ঠিক আছে কিনা, ভালো কিনা, রাইট ওয়েতে কাজ করে কিনা, এইটা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা চেক করি।
এই ক্যাটাগরির মধ্যে হাইলাইটেড একটা ক্যাটাগরি হচ্ছে 5 সি, 6 সি এবং 7 সিস অ্যানালাইসিস। এটা সি দিয়ে পাঁচটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলি কাস্টমারের ক্যারেক্টার, কোলেটারাল ইত্যাদি ইত্যাদি, 5টা ওয়ার্ড থাকে। সেগুলি চেক করে আমি ফাইনাল হব যে এই বড়োয়ারটা আসলে আমার কাছ থেকে লোনটা নিতে ইলিজিবল কিনা। সেই লোনটা হইতে পারে আইদার এসএমই, আইদার রিটেল, আইদার আদার থিংস। কাস্টমারকে আমি চেক করলাম, তার বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন পার্টগুলি চেক করার পরে আমি ডিসিশন নিলাম যে না, কাস্টমার ইজ নট ব্যাড। এখন কাস্টমার ইজ নট ব্যাড, এটার পরের কথা হচ্ছে আপনি কি এই কাস্টমারকে স্পেসিফিকলি লোনটা দিতে পারবেন। এইটার জন্য আপনি আপনার ব্যাংকের ক্রেডিট প্ল্যানটা অ্যানালিসিস করতে হবে, যেটা আমি 2 নম্বর পয়েন্টের সাথে অলরেডি অ্যালাইন করে বলেছি। সেই ক্রেডিট প্ল্যানে আমরা আসলে এক্স্যাক্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ক্রেডিট প্ল্যানে দেখবো যে আমি আসলে যে বড়োয়ারটা আমার কাছে আসছে লোনের জন্য, যে বড়োয়ারটা আমার কাছে লোনের জন্য আসছে, সেই বড়োয়ারটাকে, বড়োয়ার সাহেবের যে লোন ফ্যাসিলিটিসটা আমার কাছে নিতে আসছে, আইদার এটা কোন ক্যাটাগরির লোন, এটা কি কর্পোরেট লোন, এটা কি সিএমএসএমই পার্টে পড়ে, এটা কি রিটেল ব্যাংকিং এর পার্টে পড়ে, না কোন পার্টে পড়ে। যদি ওই পার্টে পড়ে, আমাদের ব্যাংকের ক্রেডিট প্ল্যানে সেটা কি ইনক্লুডেড আছে কিনা, আমাদের ব্যাংকের ক্রেডিট প্ল্যান অনুযায়ী আমি তাকে লোন দিতে পারবো কি না। এটা হচ্ছে আমার 4 নম্বর আলোচনার বিষয়। ক্রেডিট প্ল্যান অ্যানালাইসিস করে আমি দেখব যে এই কাস্টমারকে আমি লোন দিতে পারবো কিনা। ওকে, ফাইন। বড়োয়ার সিলেকশন করলাম, বড়োয়ারের বিভিন্ন অ্যানালাইসিসের পরে এই সব কিন্তু আমাদের কোয়েশ্চেন আকারে 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 আমরা সিরিয়ালে আলোচনা করব। বড়োয়ার সিলেকশন করলাম, ওকে ফাইন, বড়োয়ার ভালো। তারপরে আমাদের যে ক্রেডিট প্ল্যান আছে আমাদের ব্যাংকের, সেই ক্রেডিট প্ল্যান অনুযায়ী বড়োয়ারকে সিলেকশন করা যায়, কারণ এই বড়োয়ার আমার কাছ থেকে যে ফান্ডিংটা বা যে লোনটা নিতে চায়, এটা আমাদের ক্রেডিট প্ল্যানে অ্যাভেলেবেল রয়েছে। সো বড়োয়ার সিলেকশন করলাম, ক্রেডিট প্ল্যানটা চেক করলাম, ক্রেডিট প্ল্যানে চেক করার পরে এই বড়োয়ারকে আমি নিতে পারি। সো বড়োয়ার ইজ ওকে ইন মাই হ্যান্ড। এবং এইবার হচ্ছে তাহলে বড়োয়ারকে আমি বলবো ঠিক আছে স্যার, আপনাকে আমরা আসলে ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিসটা দিতে পারবো। সো পরের কাজটা হচ্ছে ব্রাঞ্চ থেকে একটা ক্রেডিট প্রপোজাল হেড অফিসে পাঠাতে হয়, সিআরএম ডিভিশনে পাঠাতে হয়, বিভিন্ন ব্যাংকে এটা বিভিন্ন নামে নামায়িত করা হয়। একটা ক্রেডিট প্রপোজাল করব, মানে আমি তো বড়োয়ার সিলেকশন যখন করতে গিয়েছি তখন বড়োয়ার ক্যারেক্টার দেখেছি, কোলাটেরাল দেখেছি, অন্য ব্যাংকে তার হিস্ট্রি কেমন সেটা দেখেছি, বড়োয়ারকে আমি চেক করেছি। যখন আমি ক্রেডিট প্রপোজাল করতে যাব তখন কিন্তু এটা রিগোরাস প্রপোজাল হচ্ছে, আমি আসলে ওই প্রপোজাল, এটা 4, 5, 7, 8, 9, 10 পেজের একটা প্রপোজাল হয়। ছোট কাস্টমার হলে কম পেজ, বড় কাস্টমার হলে বেশি পেজ। এই বেশি পেজ, এই এই ক্রেডিট প্রপোজালে আমি আসলে জাস্টিফাই করার চেষ্টা করব, এই ক্রেডিট প্রপোজালে আমি আসলে হাইলাইটেড করার চেষ্টা করব এই কাস্টমারকে কেন আমি এই ফ্যাসিলিটিসটা দিতে চাচ্ছি, এবং এই কাস্টমারকে এই ফ্যাসিলিটিসটা দিতে গেলে এর এগেইনস্টে কাস্টমার আমাকে কি দিবে, এবং কেন, কোন কোন প্রেক্ষাপটে আমি এই কাস্টমারের অ্যাক্টিভিটি বা পারফরমেন্সে কনভিন্সড। আমার আমার ক্রেডিট প্ল্যান, বড়োয়ার সিলেকশন, প্রিন্সিপালস অফ সাউন্ড ল্যান্ডিং সকল কিছু চেক করার পরে আমি কনভিন্সড বলে আমি ক্রেডিট প্রপোজালটা রেডি করছি। So, একটা ক্রেডিট প্রপোজালে কাস্টমারের ডিটেইল জিনিসগুলি, পরীক্ষিত জিনিস থাকবে। একটু আগে তো যেগুলি আপনি বড়োয়ার সিলেকশনে 5 সিস দেখছেন সেটা কিন্তু ডকুমেন্টেড না, আপনি চেক করেছেন, চেক করে আপনি স্যাটিসফাইড হয়েছেন, ইট ইজ নন ডকুমেন্টারি ইস্যুস। বাট ক্রেডিট প্রপোজাল যেটা আপনি হেড অফিস পাঠাবেন সেটা তো সব রাইটিং, লিখে পাঠাচ্ছেন, যুক্তি দিচ্ছেন, কাস্টমারের ব্রিফ হিস্ট্রি দিচ্ছেন। সো এইখানে কিন্তু কোনো ধরনের ফেক ইনফরমেশন ইউ ইউ নেভার শুড বি ইনপুটেড। তাহলে ক্রেডিট প্রপোজালটা যখন করবেন তখন আপনার কাস্টমারের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাস্টমারকে চিন্তা করতে হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং ওই চিন্তাটা শুধু মৌখিক চিন্তা হলে হবে না, চিন্তা হলে হবে না, ডকুমেন্টের চিন্তা হইতে হবে। তাহলে এই ডকুমেন্টের চিন্তা আমরা কাস্টমারের ক্ষেত্রে কিভাবে করব? ইয়েস, প্রথমত ক্রেডিট প্রপোজাল করার আগে বা করার সময় আমি কাস্টমারের আইসিআরআর আইসিআরআর এর মাধ্যমে আমরা কাস্টমারের ক্রেডিট স্ট্রাকচারটা, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা চেক করব। আইসিআরআর এ কাস্টমারের ফাইন্যান্সিয়াল ডেটাটা দিলে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি এবং কোয়ান্টিটিভ অ্যানালাইসিসের মাধ্যমে কাস্টমারের একটা রেজাল্ট আসে, একটা পয়েন্ট পাই সে 100-র মধ্যে। সেই পয়েন্ট 100-র মধ্যে পেলে, কত পয়েন্ট পেলে আমি এটা প্রপোজালটা হেড অফিসে পাঠাতে পারবো, কত পয়েন্ট পেলে পাঠাতে পারবো না, এটা কিন্তু আইসিআরআরএস এ পয়েন্ট আউট করা যায়। আমরা এটা নিয়ে একটা ক্লাস করবো স্পেশালি।
সো আইসিআরআর চেক করার পর আমি দেখলাম যে যেই যেই মার্কিংটা পেলে তাকে লোন দেওয়ার মতো অবস্থা হয় সেই মার্কিংটা সে পেয়েছে। সো ক্রেডিট প্রপোজালটা তৈরি করার জন্য আমি এক ধাপে এগিয়ে গেলাম আইসিআরআরটা চেক করার পরে। সেকেন্ড, আমি আরেকটা জিনিস চেক করি প্রপোজালটা হেড অফিসে পাঠানোর আগে। সেটা হচ্ছে সিআইবি রিপোর্টটা চেক করি আমি কাস্টমারের। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যালাইন রিপোর্ট। কাস্টমারের ইনফরমেশন দিয়ে আমি যখন বাংলাদেশ ব্যাংকে পাঠাই, বাংলাদেশ ব্যাংক আমাকে সিআইবি রিপোর্ট প্রোভাইড করে। আমি কাস্টমারের সিআইবি রিপোর্টটা চেক করি যে কাস্টমারের এর আগে ডিফল্টিং কোনো হিস্ট্রি আছে কিনা, কাস্টমারের অন্য জায়গায় কি পরিমাণ এক্সপোজার আছে, কাস্টমারের লোনের ক্ষেত্রে রিপেমেন্ট হিস্ট্রিটা কেমন, সকল কিছু কিন্তু সিআইবিতে ম্যাটিকুলাসলি পয়েন্ট আউট করা থাকে, ইচ অ্যান্ড এভরি পার্ট। এবং এটা অথেন্টিকেটেড। সো আমি এটা চেক করলাম। ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস চেক করা হয়, এটা আরেকটা পয়েন্ট। আমি ওয়ার্কিং ক্যাপিটালটা চেক করি বা ওয়ার্কিং ক্যাপিটালটা অ্যানালাইসিস করি। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে এক্স্যাক্টলি কাস্টমার যেই ফান্ডটা ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য যেই ফান্ডটা দরকার, সেই ফান্ডটা কতটুকু ফান্ড দরকার, কাস্টমারের এক্সাক্ট কোন বিজনেসের সাথে জড়িত, সেটা কি ক্যাশ রিলেটেড বিজনেস নাকি অন্য কোনো পার্টের বিজনেস। যদি ক্যাশ রিলেটেড বিজনেস হয় তার ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে, এবং সে কি শুধু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমার কাছ থেকে ফাইন্যান্স চাচ্ছে, না এটার সাথে অন্য কোনো জিনিস অ্যাডেড আছে। ওয়ার্কিং ক্যাপিটালটা আমি ব্রিফলি অ্যানালাইসিস করি। তার ওয়ার্কিং ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিসের উপর আমি বেস করি, বলতে পারি যে কাস্টমারটা আসলে ক্যাশ ওরিয়েন্টেড ক্লাস মানে বিজনেস করে, না ক্যাশ লেইজ বিজনেসের মধ্যে ইনভলভ। এর পাশাপাশি আমি কাস্টমারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি। কাস্টমারের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাই আমি, যেমন কাস্টমারের ইনকাম এক্সপেন্ডিচারের রিপোর্ট চাই, তারপরে কাস্টমারের ব্যালেন্স শিট চাই, তারপরে কাস্টমারের প্রিভিয়াস ব্যাংকের স্টেটমেন্ট চাই। এই টাইপের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আমি কাস্টমারের কাছ থেকে নেই, নিয়ে সেগুলি অ্যানালাইসিস করি। মেইনলি ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টটা মেইনলি কাজ করে। সেইগুলি আমি অ্যানালাইসিস করে দেখি আসলে কাস্টমারের প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ট্র্যাক রেকর্ডটা কেমন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের সাথে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এই রেশিও অ্যানালাইসিসের ইস্যুটাকেও আমরা নিয়ে আসতে পারি। রেশিও অ্যানালাইসিস মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের রেশিও মানে ফাইন্যান্সিয়াল ডেটা দিয়ে আমি অ্যানালাইসিস করি যে সে আমার কাছ থেকে লোনটা নিতে চাচ্ছে, সেটা সে কত দিনের মধ্যে রিপে করলে তার জন্য ভালো হবে, অথবা তার আসলে কতটুকু ওয়ার্কিং ক্যাপিটালের দরকার, অথবা তার ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটের স্ট্রাকচারটা কি, তার কারেন্ট লাইবিলিটির স্ট্রাকচারটা কি, এই সকল জিনিস আমি রেশিও অ্যানালাইসিস করে বের করি। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড financial statement analysis and ratio analysis. These two are mostly close. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এবং রেশিও অ্যানালাইসিস, এই দুইটা জিনিস অলমোস্ট কাছাকাছি। দুইটা দুইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি আমি কাস্টমারের ইন হাউস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি অ্যানালাইসিস করি, আর রেশিও অ্যানালাইসিসটা আমি সাধারণত রেশিও অ্যানালাইসিস করে বিভিন্ন রেশিওর উপর বেস করে আমি কাস্টমারের স্ট্রাকচারটা স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। সো আমার কিন্তু এখনো ক্রেডিট প্রপোজাল আমি হেড অফিসে পাঠাই না, আমি সব এগুলি অ্যানালাইসিস করছি, যে কাস্টমারের কি অবস্থা এটা দেখার চেষ্টা করছি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে সিভিপি অ্যানালাইসিস। এটা আপনাদের পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, বাট এটা প্রসেস ফ্লোতে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস অর্থাৎ এই কাস্টমারকে যদি আমি আসলে ফাইন্যান্স দিই, সে যে বিজনেসের জন্য ফাইন্যান্স নিচ্ছে, সেই বিজনেসটা কতটুকু ইফেক্টিভ হবে, সেই বিজনেসে কস্ট ভলিউম প্রফিটের লেভেলটা কেমন হবে, কতদিন পরে প্রফিট পাবে, সেটা আমি সিভিপি অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। সিভিপির সাথে সাথে আরেকটা খুব ক্রুশিয়াল জিনিস অ্যানালাইসিস করা হয়, যেটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আমি আসলে এখানে দেখানোর চেষ্টা করি কোনো একটা কাস্টমার ঠিক কোন বিন্দুতে গেলে তার আয় এবং ব্যয় পরস্পর সমান হয়। এই বিন্দুতে গেলে তার আয় এবং ব্যয় পরস্পর সমান হবে। এর পরের বিন্দুটা আমি একটু একটু বড় করে দিই। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে খুব ক্রুশিয়াল জিনিস। ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে আসলে দেখানো হয়
এটা হচ্ছে ধরেন কোনো একটা কাস্টমারের ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট মানে যে বিন্দুতে কোনো একজন ব্যক্তির ফাইন্যান্সের বা বিজনেসের ক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয় সমান হয় যে বিন্দুতে, তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট থেকে যত পরের দিকে যাওয়া যাবে ওই ব্যক্তি বিজনেস তত প্রফিটেবল হবে। ব্রেক ইভেন পয়েন্ট থেকে যত বাম দিকে যাবে কাস্টমারের প্রফিটের ভলিউমটা তত কমতে থাকবে। সো ব্রেক ইভেন পয়েন্ট কাস্টমার ঠিক কতদিন পরে ব্রেক ইভেন্টে যাবে, কারণ ব্রেক ইভেন্টে গেলেই আমি আইডেন্টিফাই করতে পারবো যে এরপরে কাস্টমার কাস্টমার ঠিক কবে ঠিক কবে প্রফিটে যাবে এবং তার প্রফিট লেভেলটা ঠিক কততে থাকবে, কিভাবে থাকবে, এবং এটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে। এটা হচ্ছে ব্রেক ইভেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে জানা যাবে। এটা আমরা ডিসকাস করবো আমাদের ক্লাসে ইনশাল্লাহ। ডিসকাশন ইজ কন্টিনিউ, এখনো শেষ হয় নাই। ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস করব। ওয়ার্কিং ক্যাপিটালের কথাটা আমি বলেছি, প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালাইসিস করব। যদি এই কাস্টমারটা যদি কোনো একটা প্রজেক্টের এগেনস্টে আমাকে ফাইন্যান্স করতে হয়, কোনো একটা প্রজেক্ট ফাইন্যান্সিং করতে হয়, তাহলে প্রজেক্ট ফাইন্যান্সিংটা আমি অ্যানালাইসিস করব। প্রজেক্ট ফাইন্যান্সিংটা কোন প্রজেক্টে আমি মানে ফান্ড দিতে চাচ্ছি, সেই প্রজেক্টে আসলে ফান্ড দেওয়াটা আমার ঠিক হবে কিনা, এবং এই প্রজেক্টটা আসলে ফিজিবিলি এক্সিস্ট করবে কিনা। ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস আমি প্রজেক্ট অ্যাপ্রেজালের পার্টে দেখি। ওকে, প্রজেক্ট অ্যাপ্রাইজালের সাথে ক্লোজলি রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং আমরা এরপরে অ্যানালাইসিস করব। ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিসের মধ্যে একটু আগে যেটা প্রজেক্ট অ্যাপ্রাইজাল বলেছি, আমি যে প্রজেক্টটা ফিজিক্যালি মাঠে নিয়ে আসতে চাচ্ছি সেই প্রজেক্টটা আসলে মার্কেট থেকে প্রফিট তুলে নিতে পারবেন না, লস প্রজেক্ট হিসেবে কাজ করবে, এই জিনিসগুলির আদ্যোপাদ্য হিসাব নিকাশ করা যায় ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে। ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে আমরা পেব্যাক পিরিয়ড অ্যানালাইসিস করি, আইআরআর অ্যানালাইসিস করি, আরও বিভিন্ন প্রফিটেবল ইন্ডেক্স অ্যানালাইসিস করি, বিভিন্ন ধরনের ইন্ডেক্স অ্যানালাইসিস করি। এই অ্যানালাইসিসগুলির মাধ্যমে আমি আসলে বলার চেষ্টা করি যেই ক্যাপিটাল ইস্যুতে, যেই জায়গায় আমি ক্যাপিটাল ইনভেস্ট করছি, সেই ক্যাপিটাল বাজেটিংটা আমার ঠিকঠাক ওয়েতে হচ্ছে কিনা, অর্থাৎ সেটা রাইট হইতে হবে কিনা। কারণ আমি যখন ক্যাপিটাল বাজেটিংটা পড়বো, ক্যাপিটাল বাজেটিং এ আমরা দেখব সেখানে বিভিন্ন ধরনের মেথড কাজ করছে। ক্যাপিটাল বাজেটিং এ বিভিন্ন ধরনের মেথড কাজ করছে। এই বিভিন্ন ধরনের মেথড আমাকে আসলে বোঝানোর চেষ্টা করে যে ক্যাপিটাল বাজেটিং এর আমার এই পয়েন্টে আমরা কতটুকু ঠিক কোন জায়গায় যেতে পারবো, এটা আমাকে অ্যানালাইসিস করে। ক্যাপিটাল বাজেটিং এ আমরা অ্যানালাইসিস করি, মানে ফার্স্ট অফ অল আমরা দেখার চেষ্টা করি পেব্যাক পিরিয়ডটা বের করি। একটা একটা মেথড। ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস থাকে, টেকনিক্স থাকে। একটা টেকনিক্স থাকে আমরা পেব্যাক পিরিয়ডটা বের করি, অর্থাৎ ঠিক আমি যে ইনভেস্টমেন্টটা করব কতদিন পর এটা রিটার্ন আসবে, মানে যেটা আমরা অনেকখানি ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে জানতে পারি। কারণ ব্রেক ইভেন পয়েন্টে আমরা আসলে জানি কোন একটা বিজনেসের ঠিক কোন জায়গার পর থেকে বিজনেসটা ইনকাম রান করবে। আর ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সে যে পেব্যাক পিরিয়ড, সেটা হচ্ছে ঠিক কতদিন পরে আমার মূল টাকাটা ফেরত আসবে এবং তারপর থেকে আমি প্রফিটের দিকে মুভ করবো, সেটা আমরা পেব্যাক পিরিয়ডের মাধ্যমে জানতে পারি। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড একটা জিনিস আমরা সেখানে আলোচনা করব। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলতে একটা জিনিস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন একটা জিনিস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। নেট প্রেজেন্ট ভ্যালু একটা জিনিস আছে, সেটা নিয়ে আলোচনা করব। এই সকল জিনিসকে আলোচনা করে আমি ফাইনালি ডিসিশন নিব আমি যে প্রজেক্ট অথবা যেই জায়গায় আমি ইনভেস্ট করতে চাচ্ছি সেই ইনভেস্টটা আমার প্রপার ওয়েতে এক্সিস্ট করবে কিনা, ঠিক হবে কিনা। এই সকল পয়েন্ট যদি আমাকে দেখেন, এখানে আমি পড়ছি আইসিআরআর অ্যানালাইসিস করছি, সিআইভি অ্যানালাইসিস করছি, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস করছি যদি ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড হয় সেই বিজনেসটা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি, সিবিপি অ্যানালাইসিস করব, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করব, রেশিও অ্যানালাইসিস করব, প্রজেক্ট অ্যাপ্রেজাল অ্যানালাইসিস করব, ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন ইন্ডিকেটরে আমরা অ্যানালাইসিস করব। এই অ্যানালাইসিসগুলির ফাইনাল ডিসিশনে আমার কাছে যদি মনে হয়, দেখেন 8-9টা অ্যানালাইসিস করছি, আইসিআরআরএস দেখছি, সিআইবি দেখছি, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস করছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি, সিভিপি অ্যানালাইসিস করছি, ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করছি, রেশিও অ্যানালাইসিস করছি, প্রজেক্ট অ্যাপ্রেজাল অ্যানালাইসিস করছি, ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন টেকনিক্স অ্যানালাইসিস করার পরে আমি ডিসিশন নিয়েছি যে ওনার প্রপোজালটা আমি হেড অফিসে পাঠাবো। সো আই প্রসিড।
আমি হেড অফিসে পাঠাচ্ছি। বিলিভ মি, আমাদের দেশের ক্রেডিট পলিসি প্রসিডিওরটা এত রিগোরাস, এত ডেপথ, এত স্মার্ট। যদি আপনি টোটাল প্রসেস ফ্লোটা বুঝতে পারেন তাহলে আপনি বলবেন যে ভাই, এতগুলি অ্যানালাইসিস করার পর একটা কাস্টমার ডিফল্টার হয় কিভাবে? মানে কিভাবে সম্ভব একটা কাস্টমার ডিফল্টার হওয়া? আমি এতগুলি অ্যানালাইসিস করার পরে আমি আসলে ডিসিশন নিচ্ছি যে আমি এই প্রজেক্টটা, এই প্রপোজালটা হেড অফিসে পাঠাবো কিনা। ডেফিনেটলি এই অ্যানালাইসিসগুলির মধ্যে যদি আমি বায়াস না হই তাহলে লিগ্যাল সিনারিওটাই উঠে আসবে। আই এম নকিং অর কনসেন্ট্রিং অ্যাবাউট ব্যাংকার স্যাজন। এই 8-9টা পয়েন্টে আমি যদি বায়াস না হই তাহলে 8-9টা পয়েন্ট দিয়েই আসলে ওই কাস্টমারের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, কারণ আপনার সাথে তো এখনো তার ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিং স্টার্ট হয় না, প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, ফাইন্যান্সিয়াল বা ক্রেডিটের ট্র্যাক রেকর্ডটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি বায়াস না হন। আর বায়াস হলে তো আপনি ইনফরমেশন চেঞ্জ করবেন, সেটা আলাদা জিনিস। যদি বায়াস না হন তাহলে ইনফরমেশনগুলি দিয়ে কোয়াইট পসিবল একটা কাস্টমারকে বোনাফাইডলি জাস্টিফাইড করার জন্য যে আইদার কাস্টমারটা ভালো অর মন্দ। ওকে, সকল পয়েন্টগুলি মিলিয়ে কোনো জায়গায় একটু কম পয়েন্ট ছিল, কোনো জায়গায় বেশি পয়েন্ট ছিল, অন এন এভারেজ সকল পয়েন্ট নিয়ে, সকল পয়েন্টের উপর বেস করে অ্যাজ এ ব্যাংকার ইউ আর কনভিন্সড টু প্রোভাইড লোন টু দ্য স্পেসিফিক আর রেসপেক্টিভ কাস্টমার। সো আপনি প্রপোজালটা হেড অফিসে পাঠাবেন। পাঠালেন হেড অফিসে, প্রপোজালের কাজ শেষ। এবার হেড অফিসের কাজ হচ্ছে, আমাদের 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করা শেষ, প্রপোজাল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা হেড অফিসে ক্রেডিট ইনভেস্টিগেশন করবে। হেড অফিসে যাওয়ার পরে সিআরএম ক্রেডিট ইনভেস্টিগেশন করবে, অর্থাৎ এবার হেড অফিস থেকে এবার কোয়েরি দিবে যে তুমি যে, কারণ হেড অফিসে আমি যখন প্রপোজাল করি তখন আমি কিন্তু কাস্টমার ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালিসিসের ইস্যু থাকলে সেটা আমি দেখানোর চেষ্টা করি। যদি প্রজেক্ট অ্যাপ্রাইজাল হয় তাহলে ক্যাপিটাল বাজেটিং এ কোনটা কি ডেটা আসছে সেটা দেওয়ার চেষ্টা করি। ওদের বিজনেসে ব্রেক ইভেন পয়েন্টের স্ট্রাকচারটা কেমন হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি কি অবস্থা, রেশিও অ্যানালিসিসের কি অবস্থা, এই ডেটাগুলি কিন্তু আমি সেখানে অ্যালাইন করি। তারপরেও সেকেন্ড হ্যান্ড ভেরিফিকেশনের জন্য সিআরএম বা ক্রেডিট ডিভিশন থেকে যদি ফার্দার কোনো কোয়েরি দেয়, কোনো পেপার চাইতে পারে, কোনো ইস্যুস দিতে পারে, সেই ইস্যুসগুলিতে আমি মনোনিবেশ করি। নর্মালি উপরে যে 7, 8, 9টা পয়েন্ট আমরা আলোচনা করেছি এগুলি থেকে কোনো পেপার চাইতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেহেতু আমি লোন দিব, সেই ক্ষেত্রে কাস্টমারের সিকিউরিটি এবং মর্গেজের স্ট্রাকচারটা কি সেইটা দেখা ক্রেডিট ইনভেস্টিগেশনের কাজ, মেইন কাজ। তারা বলবে যে আপনি যে লোনটা আমরা দিব সে সিকিউরিটি রাখছে কি, মর্গেজ স্ট্রাকচার কি। আরো যদি সুন্দর করে এখানে আরেকটা আরেকটা জিনিস আছে যে আপনারা প্রপার ওয়েতে চার্জ ডকুমেন্টগুলি কনফার্ম করেছেন কিনা। চার্জ ডকুমেন্ট আমরা পড়বোই পারে, মানে সে যে তার জমিটা আপনার নামে দিয়েছে এবং আপনি যে এই জমির মালিক, আপনি যে চাইলে এই জমিটা বিক্রি করতে পারবেন, সে যদি ডিফল্ট হলে আপনি জমিটা প্রপারিতে বিক্রি করতে পারবেন, এই যাবতীয় রেজিস্ট্রেশন, মর্গেজ বা এই ইস্যুসগুলি আপনি কনফার্ম করেছেন কিনা। ক্রেডিট ইনভেস্টিগেশন ডিভিশন এই অ্যানালাইসিসগুলি আপনার কাছ থেকে করবে। ওকে, এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিকঠাক হওয়ার পরে ক্রেডিট ডিসবার্সমেন্ট হবে। ক্রেডিট ডিসবার্সমেন্ট হওয়া মানে সিআরএম ডিভিশন থেকে ক্যাডে, মানে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে সেটা যাবে। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের পেপার সাইন করবে, কাস্টমারের সাইন কপি দেখবে। তারপরে হচ্ছে এই সাইন কপিগুলি দেখার প্রেক্ষাপটে যখন সে কনভিন্সড হবে, হওয়ার পর সে লিমিটটা আপলোড করবে সিস্টেমে। সেই লিমিটটা আপলোড করা মানে হচ্ছে কাস্টমারের নামে যেই লোন অ্যামাউন্টটা নেওয়ার কথা সেই লোন অ্যামাউন্টটা স্পেসিফাইড হয়ে যাবে। এখন আপনি ব্রাঞ্চ থেকে চাইলে সেই লোনটা কাস্টমারের নামে ডিসবার্স দিয়ে দিতে পারেন, দিয়ে দিতে পারবেন। ওকে, দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, কাস্টমার লোন পেয়ে গেল। 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আসার পরে কাস্টমার আমার কাছে লোন পেলো, আমি কিন্তু লম্বা রাস্তা পার হয়েছি, লম্বা রাস্তা পার হয়েছি। নাও এই লোনটা পাওয়ার পরে আমার কিন্তু কাজ শেষ না, বরং আমার কাজটা শুরু। অ্যাজ এ ব্যাংকার আমি, আপনি, মানে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ক্যাপিটাল ক্রেডিট পজিশনটা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে 7 নম্বর পর্যন্ত পয়েন্ট না, মূল কারণ হচ্ছে তার পরের পয়েন্টগুলি। অর্থাৎ 8 নম্বর থেকে পরের পয়েন্টগুলিতে আমাদের উদাসীনতা, আমাদের মানে জনবল প্রয়োগের অভাব, আমাদের সুপারভিশনের অভাব, আমাদের মনিটরিং এর অভাবের কারণে উপরের এত ক্রাইটেরিয়া চেক করা একটা ভালো কাস্টমার খারাপ হয়ে যায়। অনেস্টলি স্পিকিং, খারাপ হয়ে যায়।
ক্রেডিট মনিটরিং অ্যান্ড সুপারভিশন, এটা হচ্ছে আমার পরের পয়েন্ট। অর্থাৎ আমি লোন দিয়ে দিয়েছি, এখন আমি এটা কাস্টমারকে মনিটর করব। কাস্টমার মনিটর করব কেন তো বলেন তো? কাস্টমারকে মনিটর করব কারণ কাস্টমার তো আমাকে বলছে যে ভাই আমি 10 লাখ টাকা লোন নিচ্ছি, সো এটার এগেনস্টে আমি আপনাকে প্রতি মাসে 18,000 টাকা কিস্তি দিব, ইনস্টলমেন্ট দিব। সো ইনস্টলমেন্টটা ঠিকঠাক ভাবে আমি পাবো কিনা, ইনস্টলমেন্টে টাকা জোগাচ্ছে কিনা, অথবা যে সে যে কারণে লোন নিয়েছে সেই জায়গায় ফান্ডটা ইউটিলাইজ করছে কিনা, অন্য জায়গায় মানে অন্য খাতে এটা নিয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলি আমি ক্রেডিট মনিটরিং অ্যান্ড সুপারভিশনে অ্যানালাইসিস করব। এই অ্যানালাইসিসে অনেকগুলি ফ্যাক্ট ক্রিয়েট হবে আস্তে আস্তে। প্রথমত, কাস্টমার যদি ইনিশিয়াল লেভেলে ভালো হয়, আমি কাস্টমারের একটা রিপোর্ট করব লোন ক্লাসিফিকেশনে, অটোমেটেড। আমাকে এই রিপোর্টটা প্রতি মাসেই করতে হয়। আমি কাস্টমারের লোন ক্লাসিফিকেশনে রিপোর্ট করব। কাস্টমার যদি প্রপার ওয়েতে কিস্তি দিয়ে দেয়, তাহলে লোন ক্লাসিফিকেশনে সে ভালো স্ট্যাটাসে থাকবে, মানে এটাকে রেগুলার স্ট্যাটাস বলে। আর যদি কাস্টমার কোনো কারণে ঝামেলা করে, তাহলে তার লোন ক্লাসিফিকেশনের স্ট্যাটাসে তার স্ট্যাটাসটা গ্র্যাজুয়ালি খারাপ হয়ে যাবে। কখনো দেখা গেল যে বিএল হয়ে যাবে, কখনো দেখা গেল যে মানে রেগুলার থেকে মার্জিনাল ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরি, এটার স্পেসিফিক ক্যাটাগরি আছে লোন ক্লাসিফিকেশনের, সেই ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরিতে সে আস্তে আস্তে যেতে থাকবে। যদি সে প্রপার ওয়েতে লোনটা পরিশোধ করে, লোন ক্লাসিফিকেশনে তার রিপোর্টিং হবেই, সে রেগুলার কাস্টমার হিসেবে রিপোর্ট হবে। রেগুলার কাস্টমার রিপোর্ট কখনো কোনো কাস্টমারের জন্য ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে না। বাট সে যদি প্রপার ওয়েতে ইনস্টলমেন্ট বা কিস্তি বা যেভাবে যে সে যে কমিটমেন্ট করেছে, যেভাবে ফান্ড দেওয়ার, সেইটা যদি সে প্রপার ওয়েতে ফলো না করে, তাহলে লোন ক্লাসিফিকেশনে তার গ্রেডিংটা ভালো অবস্থানে যাবে না, তার গ্রেডিংটা খারাপ অবস্থানে যেতে থাকবে। এবং এই গ্রেডিংটা যত খারাপ হবে, কাস্টমারের মার্কেট রিপুটেশন তত খারাপ হতে থাকবে। সো ইট ইজ আ সিস্টেম, যে সিস্টেম দিয়ে আমি আসলে কাস্টমারকে মানে ভালো কাস্টমারের স্ট্যাটাসটা বাহিরে প্রকাশ করে ফেলি। আমরা দেখেছি নির্বাচনের আগে মানে প্রচুর পরিমাণ সরগম অবস্থা ছিল, ও এমপি হিসেবে ইলেকশন করতে চাচ্ছে, হাউএভার তার লোন ক্লাসিফিকেশনের ইস্যুর কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সেই ছাড়পত্র পায় নাই, এই জন্য সে হচ্ছে নির্বাচনে দাঁড়াতে পারে নাই। আমরা দেখেছি না নির্বাচনের আগে, মানে প্রচুর পরিমাণ নিউজ হয়েছে এরকম, প্রচুর পরিমাণ অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা দেখেছি যে ও লোন নিতে পারে নাই, ও লোন ডিফল্টারের কারণে লোন দিতে পারে নাই, মানে দাঁড়াইতে পারে না ইত্যাদি ইত্যাদি। হাসনাত আব্দুল্লাহর সাথে একজন ছিল কুমিল্লার, ওনার ক্ষেত্রে এরকম একটা কথা ছিল শুরুর দিকে, যে ওনার আসলে ডিফল্টিং স্ট্যাটাসের কারণে উনি হচ্ছে নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে। অন্য অন্য যারা আছে তাদের ক্ষেত্রে, অনেকজনের ক্ষেত্রে হয়েছে। অনেকে আছে যারা হচ্ছে এটাতে আবার ইনিশিয়াল একটা অ্যামাউন্ট দিয়ে বা যেভাবে হোক ফান্ড দিয়ে সেটাকে রেগুলার করে নমিনেশনটাকে ভ্যালিড রেখেছেন। সো লোন ক্লাসিফিকেশন ইজ আ ডেঞ্জারাস থিংস ফর এনি কাস্টমার, কারণ এটা রেপুটেশনাল রিস্ক হয় অন্য ব্যাংকে সে যখন, কারণ লোন ক্লাসিফিকেশনের স্ট্যাটাসটা ওই যে সিআইবি রিপিট অটোমেটেড চলে আসে। সো যদি এখানে লোন ক্লাসিফিকেশনে তার অবস্থা খারাপ হয়, সিআইবি রিপোর্টে তার অবস্থা খারাপ চলে আসবে। সিআইবি রিপোর্টে খারাপ আসা মানে সে যদি অন্য কোনো ব্যাংক থেকে লোন নিতে চায়, তখন সিআইবি রিপোর্ট দেখে বলবে যে কিরে ভাই আপনার অবস্থা তো ভালো না, আপনি তো আগের ব্যাংকে ভালোভাবে রিপেমেন্ট করেন নাই, সো উই আর কনসার্ন অ্যাবাউট ইউর লোন ডিসবার্সমেন্ট, সো ইউ আর ইন প্যারা। অ্যানাদার থিং, লোন ক্লাসিফিকেশনের সাথে সাথে প্রভিশনিং বলতে একটা বিশেষ ওয়ার্ড রয়েছে। যদি লোন ক্লাসিফিকেশন লোনটা আস্তে আস্তে খারাপ হতে থাকে বা লোনের সে যদি প্রপার ওয়েতে আপনাকে লোন পরিশোধ না করে, তাহলে তার ওই লোনের অ্যামাউন্টের উপরের একটা অ্যামাউন্ট প্রতিনিয়ত ব্যাংকে রিটেইন করতে হবে, ইন ইন লাইন অফ সিকিউরিটি, সিকিউরিটি পারপাসে রিটেইন করতে হবে। এটা হচ্ছে প্রভিশনিং। উই আর ডিসকাসিং দিস থিংস ইন ডিটেইল ইন আওয়ার আপকামিং ক্লাসেস। সো প্রভিশনিং ইজ ইম্পর্টেন্ট থিং। প্রভিশনিং একটা পার্ট, তারপরে অটোমেটেড চলে আসে। প্রভিশনিং রাখলাম, লোন ক্লাসিফিকেশনে খারাপ যাওয়ার পরে কাস্টমার এসে আমার কাছে বললো যে স্যার আমি তো অনেকগুলি কিস্তি বাকি হয়ে গেছে, এতগুলি কিস্তি একত্রে আমার পক্ষে এখন আসলে দেওয়া সম্ভব না, আমি আসলে স্টাক হয়ে গেছি। ব্যাংক বলে যে ঠিক আছে, স্টাক হয়ে গেলে আমরা আপনাকে এটা থেকে রিগেইন করার একটা ব্যবস্থা করছি, আপনার লোনটাকে আমি রিশিডিউল করে দিচ্ছি। রিশিডিউল ডেফিনেটলি ইট উইল কন্টেন স্পেসিফিক ফরম্যাট। এই এই রিশিডিউলিং করা মানে তার যে ইনস্টলমেন্টটা ছিল, সে আমার লোনের ইনস্টলমেন্টটা ছিল 25,000 টাকা, আমি এখন লোন রিশিডিউলিং এর পরে তার লোন ইনস্টলমেন্ট করে দিলাম 15,000 টাকা, অর্থাৎ কমিয়ে দিলাম, অর্থাৎ রিজনেবল করে দিলাম, কাস্টমারকে আরেকটা সুযোগ দিলাম যে দেখো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তোমার গ্রিপের মধ্যে তোমার ইনস্টলমেন্টটা নিয়ে আসছি, প্লিজ মানে কমপ্লাই ইউর কমিটমেন্ট। সো
রিশিডিউলিং আমরা কিভাবে করব, কত টাকায় করতে পারবো, সেটার জন্য কি কি প্রিকন্ডিশন আছে, সেগুলি আমরা রিশিডিউলিং এর মধ্যে যাব। বাট ইট ইজ অ্যান স্কোপ ফর, মানে ফর ব্যাড কাস্টমার টু বি আপডেটেড হিমসেলফ অ্যাজ এ গুড কাস্টমার। ওকে, রিশিডিউলিং করার পরেও আমার কাছে মনে হচ্ছে যে কাস্টমারের ফান্ডটা আসলে ফেরত পাওয়ার মতো আর অবস্থা নাই। মানে কাস্টমার আসলে স্টাক হয়ে গেছে, আইদার ফর এ বিজনেস প্রসেস অর উইলফুল মোটিভ। উইলফুল মোটিভটা খুব ইম্পর্টেন্ট, শুনতে হয়তো একটু এলোমেলো মনে হয়, বাট উইলফুল মোটিভটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খতরনাক জিনিস। মানে আমি ইচ্ছে করে লোনটা দিতে চাচ্ছি না, আমি ইচ্ছে করে লোনটা দিতে চাচ্ছি না। সো যখন আমি মেক শিওর হব যে লোনটা আসলে আর রিকভারি হবে না, দেন আমি এই লোনটা রাইট অফ করে দিব। রাইট অফ করে দেওয়া মানে হচ্ছে এই লোনটাকে আমি আমার মূল স্টেটমেন্ট থেকে সরিয়ে ফেলবো, সরিয়ে এটাকে আলাদা একটা হিসাবে ক্যালকুলেশন করব, যাতে আমার মূল স্টেটমেন্টটা ফ্রেশ থাকে। ইন 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 লাইন উইথ রাইট অফ। ইন্টারেস্ট ওয়েবার বলতেও একটা ইস্যুস আসতে পারে, মানে আমি এইরকমও করি, রিশিডিউলিং করতে পারি। আবার কাস্টমারকে যদি বলে, যে কাস্টমার বলে যে আমি মূল টাকাটা দিতে পারবো, আমার ইন্টারেস্ট একটু ওয়েবার করে দেন, সেটার জন্য ব্যাংক ব্যবস্থা গ্রহণ করে। ডেফিনেটলি ইট উইল রিকোয়ার্ড হায়ার অথরিটিজ অ্যাপ্রুভাল, বাট ব্যাংক এটাও ট্রাই করে, ইন্টারেস্ট ওয়েবার করার চেষ্টা করে, বলে যে ঠিক আছে তুমি মূল প্রিন্সিপাল টাকাটাই দাও, তোমার ইন্টারেস্ট দেওয়ার দরকার নাই, ইন্টারেস্ট দেওয়ার দরকার নাই, ইন্টারেস্টটা উইল ম্যানেজ, মানে উইল ওয়েভ করে দিচ্ছে ইন্টারেস্ট, এরকম একটা স্কোপও কোনো কোনো কাস্টমারের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় করা হয়। সো ইন্টারেস্ট ওয়েবারও একটা জিনিস যেটা নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের ক্লাসে। এখানে একটা ছোট জিনিস, লার্জ লোন এবং সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের একটা ইস্যু থাকে, এটা অবশ্য ব্যাংকের টোটাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, যে আমি যে যাদেরকে লোন দিচ্ছি সব লোন কি ডিফল্টার হচ্ছে কিনা, সব লোন ডিফল্টার হলে আমার আসলে স্ট্রাকচার কি, এই জিনিসগুলি নিয়ে আমরা লার্জ লোন এবং সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারে আলোচনা করব। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার হচ্ছে একটা খুবই কমপ্লিকেটেড এবং পিকুলিয়ার জিনিস, বিকজ এটা র্যান্ডমলি আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো বেশি মানে ডিপলি কেউ, খুব বেশি লোক জানে না সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের অ্যাকচুয়াল ক্রাইটেরিয়াগুলি কি, এটার মেজারমেন্টগুলি কি। এটা নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, আমরা সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার নিয়ে ডিটেইল আলোচনা করব, ইনক্লুডিং এটার শীট থাকবে, শীটের পাশাপাশি আমরা সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের সেন্ট্রাল ব্যাংকের সার্কুলারটাকে ইমপ্লিমেন্ট করে আমরা এক্সপ্লেন করব। ফাইনালি আমাদের আসলে নন পারফর্মিং লোনের স্ট্যাটাস, এই যে এত কিছু করার পরেও যখন আমি আসলে কোনো কিছু হয় নাই, তখন তো আসলে লোনটা নন পারফর্মিং লোনই, কাস্টমার ডিফল্টার, আর ওই লোনটা নন পারফর্মিং লোন। সো নন পারফর্মিং লোন যদি হয়ে যায়, এটা আর পারফর্ম করার কোনো সুযোগ নাই, এটা আমার ব্যাংকের রিপুটেশন নষ্ট করে, এটা আমার আর্নিং সোর্সটাকে কমিয়ে দেয়, এটা আমার লসের পরিমাণটা বাড়িয়ে দেয়, এটা আমার কস্টিংটাকে বাড়িয়ে দেয়। এনপিএল দেখেন কত রকম ঝামেলা করে। প্রথমত কি করে, এটা ব্যাংকের রিপুটেশন নষ্ট করে। 2 নাম্বার, আমার যে কারণ এনপিএল যেগুলি হবে সেগুলি থেকে আমি কোনো ধরনের ইনকাম জেনারেট করতে পারি না, ইনকাম কমে যায়, এক্সপেন্স বেড়ে যায়। এক্সপেন্স বেড়ে যায় হচ্ছে এনপিএল গুলি মনিটর করার জন্য বিভিন্ন ধরনের স্টেপস গ্রহণ করা লাগে, সেই স্টেপসগুলির কারণে, বিভিন্ন ধরনের স্টেপস গ্রহণ করার কারণে সেটার কস্টিংটা বেড়ে যায়। সো এক্সপেন্স উইল ইনক্রিজ, এক্সপেন্সটা বেড়ে যায়। একটা ব্যাংকের এনপিএল এর সাথে অন্য ব্যাংকের এনপিএল এর কালেকটিভ মেজারমেন্টটা টোটাল দেশের দেশের ইকোনমির উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলে। সো এত কিছু যেই কারণে হয়, সে এনপিএলটা তো ডেফিনেটলি ব্যাংকের জন্য ভালো কিছু না। সো আমরা লাস্ট একটা সুযোগ বা চেষ্টা দিই, সেটা হচ্ছে লিগ্যাল মেজারমেন্ট। লিগ্যাল মেজারমেন্টের সাথে আরেকটা মেজারমেন্টের কথা বলা আছে, মোরাল সাসেশন, যেটা হচ্ছে কাস্টমারকে বোঝানো, কাস্টমারকে পারসুয়েট করা, যে ভাই তুমি লোনটা পরিশোধ করো, তোমার এই জায়গা বিক্রি করে লোনটা পরিশোধ করে দাও, কারণ লোনটা থাকলে তোমার অনেক ধরনের ঝামেলা হবে, রিপুটেশনাল রিস্ক হবে, আইনি জটিলতার মধ্যে পড়বা, কেস কাছাকাছিতে দৌড়াদৌড়ি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে তাকে বুঝাই শুনে, পিঠে হাত দিয়ে বুঝাই শুনে যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে সেটার একটা স্কোপ। বাট সেইটাতে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, দেন ইউ গো টু দ্য কোর্ট, আপনি কোর্টে যাবেন। সেটা হতে পারে যে ফৌজদারি মামলা বা মানি লন্ডারিং অ্যাক্টের ইস্যুস, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ লিগ্যাল মেজার আপনি ঠিক কোন মামলা কিভাবে করবেন, এটার প্রিকন্ডিশনাল ক্রাইটেরিয়া কি, সেই ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করেই মামলা করবেন। এই ডিটেলটা আদ্যপাদ্যটা আমরা লিগ্যাল মেজারমেন্টে আলোচনা করব। সো লিগ্যাল মেজারমেন্ট ইজ মাই লাস্ট মেজারমেন্ট, যে মেজারমেন্টটা দিয়ে আসলে আমরা কোর্টের মাধ্যমে, কোর্টের বিচারের মাধ্যমে সেই ফান্ডটা
আমরা গেইন করার চেষ্টা করি। অনেক জায়গায় কোর্টের বিভিন্ন রিকোয়ারমেন্টের কারণে এই মামলা বছরের পর বছর ঝুলে থাকে, তখন হয়তো ফান্ড আপনি রিকভারি করার সুযোগ থাকে না, পেন্ডিং থাকে। বাট লিগ্যাল মেজার আপনাকে হয় এসপার না হয় ওইসপার ডিসিশনে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে। এই হচ্ছে 10টা আমার লিগ্যাল ক্রেডিটের প্রসেস ফ্লো, শুরু থেকে শেষ পর্যন্ত। এই প্রসেস ফ্লোটা যিনি বুঝতে পারেন, যিনি বুঝতে পারবেন, হি ইজ মোস্টলি ক্যাপেবল যে আপনার ক্রেডিটটা ইন্টারেস্টিং মনে হবেই। আপনার কাছে কখনো মনে হবে না ক্রেডিট টোটাল প্রসেসটা একটা বোরিং সাবজেক্ট। কারণ আপনি খেয়াল করে দেখেন, মানে খুব ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে এখানকার একটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট চুম্বকের মতো অন্য একটা পয়েন্টকে টানে। ইভেন আপনাকেও, আপনি যখন পড়তে যাবেন লোন ক্লাসিফিকেশন করবেন, সাথে সাথে আপনার মাথায় চলে আসবে, ও এ তো মার্জিনাল রেটে চলে গেছে, তাহলে তো এটার প্রভিশন রাখতে হবে। কারণ প্রভিশন না রাখলে তো আমি আবার পরে প্রবলেমে পড়বো। সো প্রভিশন রাখতে গেলে এটা কি করতে হবে, মানে আপনি বলার আগে এই পয়েন্টেই আপনাকে প্রভিশনিং এর দিকে নিয়ে আসছে। প্রভিশনিং রাখলাম, রোল ক্লাসিফিকেশনে খারাপ অবস্থানে চলে আসছে, কাস্টমার আপনাকে রিকোয়েস্ট করছে যে স্যার আমি তো স্টাক হয়ে গেছি, আমাকে একটু বাঁচান। তখন আপনি চিন্তা করলেন আমার কাস্টমার এত কাস্টমার করে অনবোর্ড করলাম, সো ঠিক আছে, রিশিডিউলিং ইস্যুটা আমি প্ল্যান করি। মানে পয়েন্টগুলি আপনাকে বলছে যে এইটার পরে এইটার পরে এটার পরে এটা আপনার কাছে স্কোপ আছে। সো ওই স্কোপগুলি, সবগুলি স্কোপ আপনি প্রপার ওয়েতে যদি অ্যাপ্লাই করতে পারেন, পয়েন্টগুলিকে সিকোয়েন্স অনুযায়ী যদি আপনি মাথায় রাখতে পারেন, এদের অ্যাক্টিভিটিসগুলিকে যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী মাথায় রাখতে পারেন, তাহলে টোটাল ক্রেডিট প্রসেসটা ফ্যান্টাস্টিক, রেদার দেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড ফরেন ট্রেড। বিকজ জেনারেল ব্যাংকিং এ কখনো, যা আমরা যত জিনিস আলোচনা করেছি, অল আর স্ক্যাটার্ড। কখনো ক্লিয়ারিং এ যাচ্ছি, কখনো ক্যাশে যাচ্ছি, কখনো জেনারেল ব্যাংকিং এ থাকছি, জেনারেল ব্যাংকিং থেকে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য একটা ঝামেলা, আবার মানি লন্ডারিং পার্টে গিয়ে আবার আরেকটা ঝামেলা, একটার ভিতরে আরেকটা। এখানে একটার ভিতরে আরেকটা হওয়ার কোনো সুযোগ নাই, সবগুলি সিকোয়েন্স এবং পয়েন্ট আকারে ডিসকাশন বা প্রসেস ফ্লোতে ঢুকে। 1 থেকে 10 নম্বর পয়েন্ট, ইনক্লুডিং অল সাবসেট, যারা প্রপার ওয়েতে মাথায় রাখতে পারবেন, ক্রেডিটটা তাদের জন্য একটা একটা সাউন্ড প্রসেসিং সিস্টেম, সাউন্ড স্কিল ডেভেলপ করার একটা প্রসেস হবে। নর্মালি এই 10টা পয়েন্টের বাহিরে ক্রেডিটে আরো 2টা পয়েন্টকে আমরা হাইলাইট করব, যেটা এই জায়গাটাতে হয়তো মানে আমাদের শিটে আমরা প্রোভাইড করব, এবং সেটা আপনাদের জন্য ডেফিনেটলি আলাদা করে অন্য টপিকস হিসেবে চিন্তা করার দরকার নাই, এখানকার টপিকস হিসেবে আপনারা সেটাকে নোটিফাই করবেন। 11 নম্বর টপিকস হিসেবে আমরা সিলেক্ট করব ভেসেল, ভেসেল 1 2 3, ভেসেলের রিকোয়ারমেন্ট কি, এবং ভেসেলের এই রিকোয়ারমেন্টগুলি কিভাবে কাছে, এবং সেটা আমার কিসের কি কাকে প্রোটেক্ট করে, সেই প্রোটেকশনটা ব্যাংকের জন্য কতটুকু জরুরি, এবং সেই প্রোটেকশনটা অ্যাজ এ ব্যাংক কোন কোন মেকানিজমটাকে অ্যাপ্লাই করে সেই প্রোটেকশনটা করতে পারে। এটা হচ্ছে ভেসেল প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা ভেসেল প্রসেসটা নিয়ে আলোচনা করব, ভেসেল প্রসেসটার সাথে আমি যদি এটাকে সুন্দরভাবে বলতে চাই, এটাকে আমি সুন্দরভাবে বলবো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। আমি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা মূলত ইট ইজ বেসড অন ভেসেল, এটার মূল পড়া হচ্ছে ভেসেল। ভেসেলের পাশাপাশি আরো বিভিন্ন জিনিসও সেখানে আলোচনা হয়, ভেসেলের পাশাপাশি আরো বিভিন্ন জিনিসও সেখানে আলোচনায় আসতে পারে। যেমন ভেসেলের পাশাপাশি, মানে টোটাল আমি প্রসেসটাকে বলবো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আমি পয়েন্টগুলিকে অ্যানালাইসিস করব, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আসবে, টোটাল প্রসেসটাকে আমি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলি। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে ভেসেলের ইস্যুসগুলি আসবে, তারপরে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের ইস্যু আসবে, তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা, আমাদের ব্যাংকগুলিতে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা কথা বলবো। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ছোট জিনিস, মানে ভেসেলটাকে আমরা একটু হাইলাইট নিয়ে আলোচনা করব। ভেসেলের বাইরে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটাকে নিয়ে আমরা মানে ওভারঅল একটা ওভারভিউ দাঁড় করানোর চেষ্টা করব। দেন আমাদের এর পরের ভেরি লাস্ট পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট হিসেবে আমরা যেটাকে আইডেন্টিফিকেশন করব বা ডিসকাশনে রাখবো, সেটা হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট আমাদের ব্যাংকে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টে কিভাবে কাজ করে, সেটার সাথে কারা জড়িত, কিভাবে কাজ করে, এই প্রসেস ফ্লোটা আমরা দেখার চেষ্টা করব। অ্যাসেট লাইবিলিটি
ম্যানেজমেন্ট। এই হচ্ছে আবার মোটামুটি 12টা পয়েন্ট কনসিডারিং ক্রেডিট। যারা এই 12টা পয়েন্ট প্রপার ওয়েতে মাথায় রাখতে পারবেন তার জন্য ক্রেডিটটা সোজা। প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে 12টা পয়েন্ট আমি সিকোয়েন্সিয়ালি পড়েছি, সিকোয়েন্সটাই কিন্তু আবার ধরাটা সবার আগে জরুরি। যে সিকোয়েন্সটা বলেছি সবাই সিকোয়েন্সটা বুঝতে পেরেছেন কিনা? এভরিওয়ান। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো পার্ট নিয়ে? ইফ এনি কোয়েশ্চেন ইউ মে প্রসিড, বলতে পারেন। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন, সো উই আর ক্লোজ দিস শিট। ভাইয়া টাইপ অফ ক্রেডিটসটা একটু যদি আবার বলতেন। না, টাইপ অফ ক্রেডিটটা আমরা এখন আলোচনায় নিব। মানে আমরা এখন টাইপ অফ ক্রেডিটটা নিয়ে বিসমিল্লাহ শুরু করব। ইনশাআল্লাহ। আমাদের যেই যেই পয়েন্টগুলির কথা আমরা বলেছি যে এই পয়েন্টগুলি নিয়ে আমাদের ডিসকাশন হবে, এই পয়েন্টগুলি নিয়ে আমরা পয়েন্ট আউট করলাম, এবং এটার একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, এটার একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, এটা হচ্ছে আমার প্রথম কথা। কারো কোনো কনফিউশন আছে কিনা ওই সিকোয়েন্সের? মানে কোনটার পরে কোনটা, ইটস লাইক এ গেম। আপনি জাস্ট ইমাজিন করবেন এই ঘটনার পরে এই ঘটনা হয়, এই ঘটনার পরে এই ঘটনা হয়, এই ঘটনার পরে এই ঘটনা হয়, এই ঘটনার পরে এই ঘটনাটা টানে। এইটা আপনি যদি প্রপার ওয়েতে মাথায় রাখতে পারেন তাহলে আপনার জন্য কাজটা গোছানোটা ইজিয়ার, খুব ইজিয়ার। এখন আমরা আমাদের ব্রিফ শিটটা চলে যাচ্ছি। ব্রিফ শিটটায় গেলে আপনাদের জন্য যে স্কোপটা ক্রিয়েট হচ্ছে, হয়তো ওই শিটটা আমরা ডিটেইল আলোচনা হয়তো করতে পারবো না, বাট আমরা উই আর স্টার্টিং। সবাই একটু, যারা ক্রেডিট একটু এক্সপার্ট হতে চান, প্লিজ একটু রেগুলার ক্লাস করবেন, বিকজ অনেকগুলি জিনিস আছে খুবই ইন্টারেস্টিং, কিছু জিনিস আছে কমপ্লিকেটেড। তবে আমি আপনাদের যে জায়গাগুলি কোর ইস্যুস সেই ইস্যুসগুলি নিয়ে ডিসকাস করব, যেগুলি মানে হয়তো কনসেপ্ট নিয়ে রাখলেই হয়, অতটুকু শুধু কনসেপ্ট বেস ডিসকাসই করব। বাট আপনাদের যে শীটটা আছে এটা কিন্তু রিগোরাস শীট, একদম ডেপথ, A to Z সকল জিনিস নিয়ে আমরা এই শীটে আলোচনা করেছি। যেমন প্রথম প্রশ্ন, আমরা আমরা শীটে মানে বলে রাখবো যে এই শীটের প্রশ্নটা এই প্যাটার্নের হবে। যেমন আমরা প্রথম প্রশ্ন দিচ্ছি, হোয়াট ইজ ক্রেডিট? ক্রেডিট বলতে কি বোঝায়? ডিফারেন্ট টাইপস অফ লোন এবং ক্রেডিট, ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট ফ্যাসিলিটিস গুলি নিয়ে আলোচনা করছি। এই কোয়েশ্চেনটা ডিফারেন্ট টাইপে আসতে পারে পরীক্ষায়, সিঙ্গেল কোয়েশ্চেন আকারে আসতে পারে, ছোট করে আসতে পারে, বড় করে আসতে পারে। এই জন্য আমরা অল্টারনেটিভ বিভিন্ন কোয়েশ্চেন আকারে এই কোয়েশ্চেনটাকে রেখেছি, মানে যাতে আপনি একটা কোয়েশ্চেনের সাথে মানে ফ্রেন্ডলি ওয়েতে ম্যাচ আপ হইতে পারে, আপনি বুঝতে পারেন যে এই কোয়েশ্চেনটা আসলে এই পার্ট এইভাবে এইভাবে আসতে পারে। সো এখানে আমরা বিভিন্ন ক্রেডিটের ডিসকাশন নিয়ে আলোচনা করেছি, যেটা একটু আগে রাসেল ভাই বলেছেন যে ক্রেডিটগুলি নিয়ে যদি আলোচনা করেন, আমি এগুলি নিয়ে আলোচনা করবো। সব ফান্ডেড ক্রেডিট কি কি আছে, নন ফান্ডেড ক্রেডিট কি কি আছে, নন ফান্ডেড ক্রেডিটের বাইরে এসএমই ক্রেডিট কি, সিন্ডিকেট ফাইন্যান্সিং কি, তারপরে হচ্ছে স্ট্রাকচারাল ফাইন্যান্সিং কি, লিড ব্যাংক কি, ব্রিজ ফাইন্যান্সিং কি, ক্লাব ফাইন্যান্সিং কি। মানে খুবই পিকুলিয়ার আইটেম, যেটা দেখবেন যে আপনি এত পরিমাণ গোছানো সিনopsis ইউ নেভার সিন ইন এনি ইন এনি মার্কেট। সোজা কথা, আপনি দেখবেন মাস্টার সিনopsis পাবেন আপনার ব্যাংকে অথবা অন্য জায়গায়, অথবা অন্য জায়গায়। এই এই যে সিকোয়েন্স অনুযায়ী সকল কিছুকে একত্রে কম্বাইন করা ইজ রেয়ার। রিফাইন্যান্সিং স্কিমগুলি কি কি আছে সেগুলি আমি অনেক সময় আপনাদের পড়ার সময় বলে দিব যে এটা কম ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ার দরকার নেই, সেটা বাদ দিয়ে দেবো আপনাদের একটু ছোট করার জন্য। এটা ছিল আমাদের সিএমএসএম এর ক্রাইটেরিয়া গুলি কি। তারপরে এই প্রশ্নটা যেমন আমাদের এই পার্ট না, এটা আমরা পড়বো না এখান থেকে। আমরা বলেছিলাম, মনে আছে কিনা, টাইপস অফ ক্রেডিটের পরে আমরা বলেছিলাম যে বরোয়ার সিলেকশন, বরোয়ার সিলেকশনটা কিভাবে করব। সো বরোয়ার সিলেকশন করতে গেলে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া দেখতে হয়, সেই ক্রাইটেরিয়াগুলি যেমন 5 Cs গ্রাফিক্যালে দেখানো হয়েছে, 6 Cs গুলি দেখতে হয়, 7 Cs দেখতে হয়। ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড যে এই কাস্টমারকে আমি লোন দিব, মানে কাস্টমারকে আমার পছন্দ হয়েছে। আমি আমাদের দেশে প্রিন্সিপালস অফ সাউন্ড ল্যান্ডিং ইন বাংলাদেশে যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি চেক করব। সবকিছু মিলিয়ে আমার কাছে যদি ওকে মনে হয়, দেন আমি মানে মুভ অন করবো আমার পলিসির দিকে, আমার প্ল্যানের দিকে। আমার প্ল্যান কি বলে, আমি সত্যিকার অর্থে লোনটা দিতে পারবো কিনা, আমি যদি আমি কি রিটেল লোন দিতে পারবো না, আমার ক্রেডিট পলিসি কি বলে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 আমরা আলোচনা করেছি এই শীটে। সেখানে আমাদের স্টেপটা ছিল ক্রেডিট প্ল্যান। ক্রেডিট প্ল্যানের পরে আমি চলে যাব লোন
প্রপোজালে, লোন প্রপোজালটা স্টার্ট হয়েছে বিভিন্ন পয়েন্টে। তার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আইসিআরআরএস। আইসিআরআরএসটা এক রকম পয়েন্টে আলাদা হতে পারে। আইসিআরআরটা আমরা কিন্তু ডিটেল আলোচনা করব, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আমি বলেছি আইসিআরআর এর বিভিন্ন ডেটা আমি ইনপুট করি। ইনপুট করার পরে দেখেন এখানে আমরা সেন্ট্রাল ব্যাংকের আইসিআরআর রিলেটেড সার্কুলারগুলিকে ইনজেক্ট করে দিয়েছি, যেটা আপনার পড়তে সুবিধার হবে। হয়তো সিনপসিস ইজ লং, কিন্তু এখানে যদি সার্কুলারগুলি বাদ দিই তাহলে সিনপসিসটা কিন্তু একদম ছোট হয়ে যায়। সিনপসিসগুলি এই সার্কুলারের জন্য অনেক বড় হয়েছে, কারণ সার্কুলারগুলিকে তো আমি কোনো কারণে কোনো অল্টারেশন করতে পারি নাই, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের সার্কুলার, যেমন আছে হুবহু তেমনই দিতে হয়েছে। সেই জন্য এটা অনেকটুকু জায়গা এডিশনালি নিয়েছে। আমরা বলেছি যে আইসিআরআর এর ক্ষেত্রে কাস্টমারের একটা ক্রেডিট রেটিং আসে, সেই ক্রেডিট রেটিং দেখে আমরা বলতে পারি যে কাস্টমারকে আমি আসলে লোন ফ্যাসিলিটিসটা দিব কি দিব না। সো সেই কাস্টমারের ক্রেডিট ফ্যাসিলিটিস থেকে হয় কাস্টমার রেটিংয়ে পড়ে এক্সেলেন্ট, গুড, মার্জিনাল, আনএক্সেপ্টেড। আনএক্সেপ্টেড হলে সেই লোনটা আমরা দিব না। মার্জিনাল, গুড এবং এক্সেলেন্ট হলে, এক্সিলেন্ট হলে কোনো দিকে চিন্তা করব না, বাট মার্জিনাল বা গুডের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়াকে আমরা দেখতে হয়। সেটা আমরা এই কোয়েশ্চেনে যখন আলোচনা করব। সো ক্রেডিট প্রপোজালের পয়েন্ট কিন্তু কন্টিনিউ। আইসিআরআর চেক করেছি, সিআইবি চেক করেছি, সিআইবি নিয়ে একটা প্রশ্ন আছে। তারপরে হচ্ছে ক্রেডিট প্রপোজালের কোন কোন পয়েন্ট অ্যানালাইসিস করব, সেই জায়গার মধ্যে কন্টিনিউ হচ্ছে কাস্টমারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি, কাস্টমারের ব্যালেন্স শিট ইত্যাদি অ্যানালাইসিস করলাম। তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কাস্টমার কত টাকা ক্যাশ আকারে, কত টাকা ঢুকে, কত টাকা বের হয়। কাস্টমারের শর্ট অ্যানালাইসিস করি, এটা ইম্পর্টেন্ট জিনিস। কাস্টমারের শর্ট অ্যানালাইসিস করি, কাস্টমারের উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, থ্রেট পয়েন্ট এবং পোটেনশিয়াল ইস্যুসগুলি কি কি আছে সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। পাশাপাশি রেশিও অ্যানালাইসিস আলোচনা করেছি। রেশিও অ্যানালাইসিস আলোচনা করার পরে এখানে কয়েকটা পয়েন্ট এই জায়গাটাতে মিসিং আছে, মানে এইদিকে আমরা রাখি নাই, সেইটা একটু পরের দিকে আসছে। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিস করেছি। তারপরে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস করেছি। আমি এখানে বলেছিলাম পেব্যাক পিরিয়ডের কথা, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের কথা, ডিসকাউন্টিং রেটের কথা, নেট প্রেজেন্ট ভ্যালুর কথা, ইন্টারনাল রেট অফ রিটার্নের কথা, এগুলি আমরা অ্যানালাইসিস করেছি। তারপরে প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যে টেকনিক্স গুলি আছে সেগুলি দেখার চেষ্টা করেছি। দেখার পরে আমি ডিসিশন নিয়েছি। এরপরে আরো দুইটা পয়েন্ট আছে এখানে, যে দুইটা পয়েন্ট হচ্ছে সিভিপি অ্যানালাইসিস এবং ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস। ওই দুইটা প্রশ্ন আপনাদের সঙ্গত কারণে একটু পরের দিকে আসছে, মানে রয়েছে একটু পরের দিকে আসছে। অনেক বড় একটা মাস্টার শিট, অনেক বড় একটা মাস্টার শিট। এইটুকু পুরোটাই হচ্ছে, এই পুরোটাই হচ্ছে ভ্যাসেল, যেটা আমরা বলেছিলাম যে ভ্যাসেল নিয়ে আলোচনা, এটা পুরোটাই হচ্ছে ভ্যাসেলের ডিসকাশন। এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই হচ্ছে সিভিপি অ্যানালাইসিস। সো এই দুইটা পয়েন্ট হচ্ছে আসলে পরে আসছে, সিভিপি অ্যানালাইসিস এবং ব্রেক ইভেন পয়েন্ট। এই দুইটা পয়েন্ট হচ্ছে একটু পরে আমরা এখানে আলোচনা করেছি। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই দুইটা জিনিস এখানে আলোচনা আছে। তারপরে এই দুইটা জিনিসের আলোচনার পরে আমরা ওই দিক থেকে চেক করে আসছি যেটা, যে আমি ক্রেডিট প্রপোজালটা হেড অফিসে পাঠালাম। ক্রেডিট প্রপোজালটা হেড অফিসে পাঠানোর পরে হেড অফিস থেকে আমাকে ক্রেডিট ইনভেস্টিগেশনের ইস্যুতে গেল। ক্রেডিট ইনভেস্টিগেশনের ইস্যুতে যাওয়া মানে তারা আমাকে, আমার কাছ থেকে সিকিউরিটি, কোলেটারাল, চার্জ ডকুমেন্টগুলি আমি কিভাবে নিয়েছি সেটা অ্যানালাইসিস করার কথা বলেছে। নাও দিস পয়েন্ট ইজ পয়েন্টেড হিয়ার। হোয়াট ইজ সিকিউরিটি অ্যান্ড চার্জ ডকুমেন্টগুলি কি? দেখেন এই প্রশ্নটা হাজার রকম ওয়েতে আসতে পারে। অল পয়েন্ট শুড বি ইনক্লুডেড হিয়ার, অল পয়েন্ট শুড বি ইনক্লুডেড হিয়ার। আমরা ডিটেইল আলোচনা করব বিভিন্ন ধরনের চার্জ ডকুমেন্ট, তারপরে মর্গেজের ইস্যু, সিকিউরিটিজ, কোন সিকিউরিটিজটা ভালো, সিকিউরিটিজের ক্ষেত্রে কয় রকম কি কি আছে, সেগুলি নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করব, আলোচনা করব। দেন আলোচনা করার পরে, সিকিউরিটিজ আলোচনা করার পরে আমার কাছে মনে হয়েছে ইজ ওকে। ডকুমেন্ট এবং ডকুমেন্টেশনের ইস্যুসগুলি দেখবো, ডকুমেন্টেশন ইস্যুসগুলির কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলি আমরা দেখব। দেখার পরে লোন ডিসবার্সমেন্ট হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকার পরে লোন ডিসবার্সমেন্ট হয়ে যাবে। লোন ডিসবার্সমেন্ট হয়ে গেলে তো আমাদের এবার মাথা গরম হবে যে আমি এটা মনিটরিং শুরু করব। সো ডিসবার্সমেন্ট, রাইট, ডিসকাস দ্য প্রসেস অফ মনিটরিং এ লোন আফটার ডিসবার্সমেন্ট। ডিসবার্সমেন্টের পরে লোন মনিটরিং এর ক্ষেত্রে আমি কোন কোন স্টেপস নিব, দিস ইজ দ্য স্টেপস। আমি এই স্টেপসগুলি
ফলো আপ করবো বা দেখার চেষ্টা করবো। দেখেন লোন ক্লাসিফিকেশনটা দেখেছি, মাস্টার সার্কুলারটা এখানে অ্যাড করেছি। লোন ক্লাসিফিকেশনের মাস্টার সার্কুলার, আদার সার্কুলার যা আছে সকল সার্কুলারগুলিকে একত্রে দিয়ে লোন ক্লাসিফিকেশন আলোচনা গ্র্যাজুয়ালি কন্টিনিউ থাকবে। প্রভিশনিং ইস্যুসটা কিভাবে নিব, প্রভিশনিং এর ডিসকাশন কন্টিনিউ। রাইট আপের ইস্যু যদি থাকে রাইট আপ কন্টিনিউ। লোন রিশিডিউলিং এর যদি ইস্যু থাকে তাহলে লোন রিশিডিউলিং, সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের ইস্যুটা এখানে কভার করা। লোন রিশিডিউলিং এর যদি ইস্যু থাকে লোন রিশিডিউলিং ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব। দেন আমাদের যদি কোনো ইন্টারেস্ট ওয়েভার ইস্যু থাকে সেটা আলোচনা করব, লোন রিশিডিউলিং প্রসেস। তারপর লোন রিশিডিউলিং এর পরে ডেফিনেটলি রাইট আপ আসবে, কারণ একটার পর একটা সিকোয়েন্সটাকে আমরা ফলো করার চেষ্টা করেছি শীতে। দেখেন অনেকগুলি সার্কুলার, সার্কুলার উইল, আমার ধারণা সার্কুলারই প্রায় 40 পেজ কভার করেছে, বাকি মেইন পড়া থাকে আসলে 70 পেজের মতো। তারপরে লোনটা রাইট অফ করা, আমি লোনটা রাইট অফ করব, কেন করব, কোন কোন ক্রাইটেরিয়া করব, বাংলাদেশ ব্যাংকের সেক্ষেত্রে দিক নির্দেশনা কি। সো ইট ইজ রিয়েলি কমপ্লিট সিনপসিস। এবং কেউ যদি সত্যিকার অর্থে ডে ওয়ান থেকে লাস্ট পর্যন্ত এটাকে কমপ্লিটলি শেষ করতে পারে, তাহলে ই উইল বি দ্য মাস্টার অফ ক্রেডিট। ইন্টারেস্ট ওয়েভারের কথা বলা আছে, এই যে ইন্টারেস্ট ওয়েভারের কথা বলা আছে, আমরা ইন্টারেস্ট ওয়েভারের ক্ষেত্রে কি কি প্রসেস করব, সেটার জন্য আসলে আমার কি দিক নির্দেশনা দরকার আছে, আমি সেই দিক নির্দেশনাও দেখার চেষ্টা করব। নন পারফর্মিং লোন, এটা তো নন পারফর্মার হয়ে গেল। নন পারফর্মিং লোন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের জন্য কি ক্ষতির কারণ হয়, সেইগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ডেফিনেটলি নন পারফর্ম হয়ে যাওয়ার পরে আমার আসলে আর কোনো রিকভারি করার কোনো স্কোপ থাকে না। আমি যতটুকু সুপারভাইজিং, মনিটরিং বা রিকভারি করার জন্য যত রকম স্টেপ আছে, সকল ধরনের স্টেপ গ্রহণ করার পরে যখন আমি ব্যর্থ হব, তখন আমি লিগ্যাল স্টেপসে যাব। দেখেন হোয়াট ইজ এনপিএল, হোয়াট আর দ্য লিগ্যাল অ্যান্ড নন লিগ্যাল মেজার ফর রিকভারি অফ লোন। নন লিগ্যাল মেজার হচ্ছে আমি বিভিন্নভাবে তাকে হেল্প করা, আর যখন এই হেল্পগুলি কোনোটাই কাজ না করে, ওয়ার্কেবল না হয়, দেন আই এম গোয়িং টু কোর্ট, অ্যান্ড দিস ইজ কল্ড লিগ্যাল মেজার। লিগ্যাল মেজারগুলি, বিভিন্ন মেজার আছে, মেজারগুলি কি কি সেই ইনিশিয়েটিভসগুলি আমরা এখানে লিখব। এবং এটা আমরা একজন প্র্যাকটিক্যাল ব্যাংকারের কাছ থেকে তার ইনফরমেশন নিয়ে আমরা হচ্ছে লিগ্যাল মেজারমেন্টটা দিয়েছি, যিনি একদম প্র্যাকটিক্যালি কাজ করেন। ফাইনালি আমি বলেছি মূল প্রসেসটা শেষ, এরপরে আমরা বলেছি যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা নিয়ে আলোচনা করব। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে আসলে তিনটা জিনিস, একটা হচ্ছে রিস্ক এবং রিটার্ন বলতে কি বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কি এক, তারপরে কোন একটা ইন্ডাস্ট্রিতে কোর রিস্কগুলি কি কি, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা ছোট করে পড়বো, কোর রিস্ক ম্যানেজমেন্ট, কোর রিস্ক ম্যানেজমেন্টে কোর রিস্ক কয়টা আছে, সেই রিস্কগুলি কি কি সেটা নিয়ে আলোচনা। তারপরে হচ্ছে রিস্কের ক্ষেত্রে ভ্যাসেলের স্ট্রাকচারগুলি কি কি, ভ্যাসেল স্ট্রাকচার, ভ্যাসেল 1, ভ্যাসেল 2, ভ্যাসেল 3-তে কিভাবে ডিসকাশন করা হয় সেটা নিয়ে পরের জায়গাটুকুতে আলোচনা। এন্ড ফাইনালি এগুলি সব ভ্যাসেলের ডিসকাশন। এবং ফাইনালি আমরা অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ইস্যুটাকে এখানে কভার করব। অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ইস্যুতে কোনো একটা ব্যাংকের অ্যাসেট এবং লাইবিলিটি কিভাবে ম্যানেজ করা হয়। এবং এই অ্যাসেট এবং লাইবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অ্যালকো। অ্যালকো মিটিংয়ে কারা থাকে, অ্যালকো মিটিং এর এজেন্ডা কি হয়, অ্যালকো মিটিংয়ে কোন কোন ইনফরমেশনগুলি শেয়ার করা হয়, সেটার প্রসেস ফ্লোটা কি। অর্থাৎ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের আদ্যপাদ্য হিসেবটা আমরা ফাইনালি কভার করব। ইটস অল অ্যাবাউট আওয়ার ক্রেডিট। এই সিনপসিসটা শেয়ার করছি, প্রসেস ফ্লোটা শেয়ার করছি। ইউ আর রিকোয়েস্টেড টু ওয়ার্ক ডাউন দিস প্রসেস। এবং আপনি এই প্রসেসের সাথে সিনপসিসটা একটু উল্টাবেন, পড়ার দরকার নেই, একটু উল্টাবেন। উই উইল স্টার্ট আওয়ার নেক্সট ক্লাস উইথ ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট। ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট অর্থাৎ প্রথম প্রশ্ন থেকে আমরা গ্র্যাজুয়ালি পরের জায়গাটুকুতে যাব। প্রত্যেকটা জায়গায় ইউ হ্যাভ টু রিকল ইন ইউর মাইন্ড দ্যাট ওই যে প্রসেস ফ্লোটাকে আমার ফলো করতে হবে, সেই প্রসেস ফ্লোরের কোন স্টেজে আমি আছি, পরের স্টেজটা কি আসবে, কোন স্টেজে আছি পরের স্টেজটা কি আসবে। এই প্রসেস ফ্লোটাকে যদি আপনি মাথায় গ্রিপ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য সাবজেক্ট ইজিয়ার। সো আজকে আমরা শেষ করব ক্লাস। টোটাল প্রসেস ফ্লোটা আমরা বুঝলাম, এটা আমার হয়তো 5টা ক্লাসের সমান, বিকজ এটা আমাকে টোটাল কোর্সের নাটশেলে প্রসেস ফ্লোটাকে আইডেন্টিফাই করলো। আমরা নেক্সট দিন যখন টাইপস অফ ক্রেডিট দিয়ে শুরু করব বা কোনো জায়গায় রিশিডিউলিং পড়বো, লোন ক্লাসিফিকেশন পড়বো, ইট উইল বি লাইভ ইন ইউর মাইন্ড। দিস ইজ দ্য এক্সেপশনাল বেনিফিটস অফ দিস ক্লাস, যে আপনার প্রত্যেকটা ক্লাসে, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় ভেঙে ভেঙে ডিসকাস করব, যে জায়গাগুলি যে পয়েন্টগুলি দরকার নাই সেগুলি নিয়ে হয়তো আলোচনা করবো না, বাট অন্যান্য ইস্যুসগুলি আমরা যখন ডিটেইল আলোচনা করব, দেখবো যে আমার ওই প্রসেস ফ্লোর পয়েন্টগুলি আমাকে অ্যালাইভ করছে প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে। সো নেক্সট ক্লাস আমাদের প্রসেস ফ্লো দিয়ে শুরু হবে।
বা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে টুমোরো, আগামীকালকে আমরা ডিফিনেশন ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ক্রেডিট নিয়ে আমাদের ক্লাস স্টার্ট করব। বোথ সিনপসিস আপনাদের সাথে শেয়ার করা হবে, রেকর্ডিংটা শেয়ার করব। আপনারা আপনাদের মতো করে একটু ওয়ার্ম আপ করে নেবেন, তাহলে পরের ক্লাসে আপনাদের জন্য ক্লাসটা খুব আন্ডারস্ট্যান্ডেবল হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।